কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক ভারত গোলাগুলি অব্যাহত। আটক সেনাকে ফিরিয়ে আনার প্রত্যয় রাজনাথ সিং এর, সংকট সমাধানে মধ্যস্থতার প্রস্তাব জাতিসংঘের। সিরীয় সরকার উৎখাতে জিহাদি গ্রুপকে গোপনে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার। আলেপ্পোয় বিমান হামলায় অর্ধশত বেসামরিক নাগরিক নিহত। এবার ট্রাম্পকে পাগল বললেন হিলারি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে শিল্পের পুনর্জাগরণের ঘোষণা রিপাবলিকান প্রার্থীর। এবং যুক্তরাষ্ট্রের মিনেসোটায় গুলিতে নিহত অন্তত ৩। সান ডিয়েগো শহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ভিডিও প্রকাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি আসাদ। শনিবারও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারত এবং পাকিস্তানের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ অবস্থায় একে অন্যের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে দুদেশ। এদিকে পাকিস্তানে আটক ভারতীয় সেনার মুক্তির বিষয়ে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাকিস্তান ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে যে হুমকি দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। পাকিস্তানের হামলার আশঙ্কায় জীবন বাঁচানোর তাগিদে গ্রাম ছাড়ছে ভারতের পাঞ্জাব সীমান্ত এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার থেকে স্থল ও জলপথে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন তারা। সীমান্ত এলাকার বাসিন্দাদের প্রাণের ভয় একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ শনিবারও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। একে অন্যের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তুলেছে দুদেশ। উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক নামের জঙ্গি বিরোধী বিশেষ অভিযান পরিচালনা এবং পাকিস্তান ভারতীয় এক সেনাকে সীমান্ত থেকে আটক করার পর দুদেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ভারতের দাবি, ভুল করে ওই সেনা সদস্য নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়ে। আটক সেনাকে ফিরিয়ে আনতে পাকিস্তানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ওই সেনা বৃহস্পতিবার অভিযানে ছিলেন না। কোনো কারণে হয়তো তিনি সীমান্ত অতিক্রম করেছিলেন, তাকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। তাকে ফিরিয়ে আনার সব চেষ্টা অব্যাহত আছে। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো আশার বাণী শোনা যায়নি, বরং সাম্প্রতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতেই পাকিস্তানের সেনাবাহিনী প্রধান রাহিল শরীফ বলেছেন, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার উপযুক্ত জবাব দেয়া হবে। একই সুর শোনা গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের কণ্ঠেও। অনেকগুলো বিষয় নিয়ে এখন আমাদের ভাবতে হচ্ছে। বিষয়গুলো আমরা কূটনৈতিক পর্যায় থেকে সামলাচ্ছি। তবে তারা যদি কোনো কঠিন পদক্ষেপ নেয় তাহলে আমরা প্রস্তুত আছি। আমাদের সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী এবং জানে কিভাবে নিজেদের রক্ষা করতে হয়। এর আগে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রয়োজন হলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এ বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি খুবই আশঙ্কাজনক ও গুরুতর বলে মন্তব্য করা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে। এদিকে আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এছাড়াও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে পাকিস্তান। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে পাকিস্তানের করাচি এবং লাহোরে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক নামের জঙ্গি বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকে মিথ্যা রটনা বলে অভিযোগ করেছে বিক্ষোভকারীরা। এদিকে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে শ্রীলঙ্কাও। ভারত ও বাংলাদেশ সহ এ নিয়ে সার্কভুক্ত 5 দেশ সার্ক সম্মেলন বয়কট করল। এর পরপরই শুক্রবার আনুষ্ঠানিকভাবে সার্ক সম্মেলন স্থগিতের ঘোষণা দেয় ইসলামাবাদ। নতুন তারিখ পরবর্তীতে ঘোষণা দেয়া হবে বলেও জানানো হয়। এদিকে পাক ভারত উত্তেজনার প্রভাব পড়েছে দুদেশের বিনোদন জগতেও। চলমান উত্তেজনার ধারাবাহিকতায় এবার পাকিস্তানে ভারতীয় সিনেমা বন্ধের ঘোষণা দেয়া হলো। দেশের সামরিক বাহিনীর সঙ্গে সংহতি জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পাকিস্তানের বিভিন্ন প্রেক্ষাগৃহের মালিকরা।
এরই মধ্যে লাহোর, করাচি ও ইসলামাবাদের প্রেক্ষাগৃহগুলোতে ভারতীয় চলচ্চিত্র বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে পাকিস্তানি তারকাদের ভারত ছাড়ার আলটিমেটাম দেয়া হয়। এর ফলে পাকিস্তানের চলচ্চিত্র শিল্প আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারে বলে জানায় গণমাধ্যম। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র সেখানকার একটি জিহাদি গ্রুপকে গোপনে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এর মধ্যেই দেশটির উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সরকার ও রুশ বাহিনীর অব্যাহত বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত অর্ধশত বেসামরিক নাগরিক। এদিকে সিরিয়ায় রাশিয়ার সন্ত্রাস বিরোধী অভিযান শুরুর পরপর গত এক বছরে বিমান হামলায় অন্তত 4000 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা। বিমান হামলার ধ্বংসাবশেষ থেকে মাত্র 1 মাস বয়সের ফুটফুটে এই শিশুটিকে উদ্ধারের পর প্রচন্ড কষ্ট আর তীব্র মানসিক যন্ত্রণায় এভাবেই কেঁদে ফেলেন স্থানীয় এই উদ্ধারকর্মী। নিজ হাতে শিশুটিকে উদ্ধারের পর এমন হৃদয় বিদারক দৃশ্য কোনোভাবেই যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। 1 মাস, মাত্র 1 মাস বয়স এই শিশুটির। মাত্র 30 দিন হয়েছে শিশুটি এই পৃথিবীতে এসেছে। আল্লাহর অশেষ রহমতে প্রায় 2 থেকে 3 ঘন্টার চেষ্টার পর আমরা ওকে উদ্ধার করতে পেরেছি। এমন অসংখ্য হৃদয় বিদারক দৃশ্যই যেন এখন সিরিয়ার প্রতিদিনকার বাস্তবতা। কোনোভাবেই বন্ধ হচ্ছে না রক্তপাত। এ অবস্থায় শুক্রবারও ইদলিব সহ আলেপ্পো ও এর আশপাশের এলাকাগুলোতে বিদ্রোহীদের লক্ষ্য করে একযোগে বিমান হামলা চালায় সিরীয় ও রুশ বাহিনী। এসব হামলায় নারী ও শিশু সহ বেশ কয়েকজন হতাহত হয় বলে জানায় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এছাড়াও অব্যাহত হামলার ফলে এসব এলাকার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা উপকরণের মারাত্মক সংকট দেখা দিয়েছে। এই যখন অবস্থা, তখন সিরিয়ায় রুশ বাহিনীর সন্ত্রাস বিরোধী বিমান হামলার 1 বছর পূর্তি হলো শুক্রবার। আর এই 1 বছরে দেশটিতে রুশ বিমান হামলায় অন্তত 9000 মানুষ নিহত হয়েছে বলে এক পরিসংখ্যানে জানায় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। এর মধ্যে অন্তত 4000ই বেসামরিক নাগরিক বলেও জানায় সংস্থাটি। এছাড়াও সিরিয়ায় যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর দেশটিতে বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা জোরদারের পর গত কয়েক সপ্তাহে অন্তত 350 মানুষ প্রাণ হারিয়েছেন বলে অপর এক পরিসংখ্যানে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদের মধ্যে 100-এরও বেশি শিশু বলেও জানানো হয়। বিমান হামলায় আহতদের বেশিরভাগই বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এই মুহূর্তে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দরকার, যা সেখানকার হাসপাতালগুলোতে অপ্রতুল। আর এজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমরা। এদিকে সিরিয়ায় আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্র গোপনে সহায়তা দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করতেই আল নুসরার মতো বিদ্রোহী জঙ্গি গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র সুরক্ষিত রাখার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ল্যাভরভ। প্রতিবার নানা অঙ্গীকার আর প্রতিশ্রুতি সত্ত্বেও যুক্তরাষ্ট্র বিদ্রোহী গ্রুপগুলো থেকে আল নুসরাকে আলাদা করতে পারছে না। আসলে তারা এটি চাচ্ছেই না। প্রেসিডেন্ট আসাদকে উৎখাতে এটি তাদের বিকল্প পরিকল্পনার অংশ বলেই আমার ধারণা। এছাড়াও সিরিয়ায় জাতিসংঘ নিষিদ্ধ কোনো যুদ্ধোপকরণ রাশিয়া ব্যবহার করেনি উল্লেখ করে আন্তর্জাতিক আইন মেনেই দেশটিতে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও বিবিসিকে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ইরাকের সরকারি বাহিনী জঙ্গি সংগঠন আইএসের কাছ থেকে শারকাত শহর পুনর্দখলের পর জঙ্গিদের টেলিকম নেটওয়ার্ক জব্দ করেছে। সরকারি পন্থী দল হাশদ আল শাবি জানায়, সালাহুদ্দিন প্রদেশে তারা আইএসের কেন্দ্রীয় যোগাযোগের মাধ্যম ওই টেলিকম নেটওয়ার্কটি আবিষ্কারের পর নিষ্ক্রিয় করে দেয়। ওই নেটওয়ার্কের মাধ্যমে জঙ্গিরা মসুল ও কিরকুক প্রদেশ ছাড়াও অনেক দূরের বিভিন্ন এলাকার সদস্যদের সঙ্গে যোগাযোগ করত। 2014 সালে শারকাত শহর দখলের পর গত মাসে আইএসের কাছ থেকে শহরটির নিয়ন্ত্রণ নেয় দেশটির সরকারি বাহিনী। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, দক্ষিণ কোরিয়ায় মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের স্থান চূড়ান্ত। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে বড় ধরনের খেসারত দিতে হবে, চীনের হুঁশিয়ারি। সাবেক মিস ইউনিভার্স অ্যালেসিয়া মাচাদোকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ট্রাম্পকে পাগল বলে উল্লেখ করেছেন মার্কিন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি। এদিকে ট্রাম্প তার প্রচারণায় আইনের শাসন কায়েমের কথা বললেও নিজে ও তার বিভিন্ন প্রতিষ্ঠান একের পর এক আইন লঙ্ঘন করে চলছে বলে খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম। শুক্রবার মিশিগানে গিয়ে ভোটারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে শিল্পের পুনর্জাগরণের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিশিগানে প্রচারণায় গিয়ে ফোর্ড লাইব্রেরি ও মিউজিয়াম পরিদর্শন করেন ডোনাল্ড ট্রাম্প। এই সময় সেখানকার কর্মচারী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে মিশিগানের নোভি ও ডেট্রয়েটে সমাবেশ করেন ট্রাম্প। ডেট্রয়েটের সমাবেশে হিলারির ইমেইল কেলেঙ্কারির উল্লেখ করে তিনি বলেন, তার এই প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বহু অপরাধ করেছেন, এজন্য হিলারিকে ক্ষমা না করতে প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানান তিনি। আর নোভির সমাবেশে ভোটারদের দেন কর্মসংস্থানের প্রতিশ্রুতি। হিলারি বহুজাতিক কোম্পানিগুলো থেকে সুবিধা নিয়ে তাদের জন্য দেশে বিনিয়োগের সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন রাজ্যে শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে নিজে ধনী হয়েছেন। ভবিষ্যতেও অভ্যন্তরীণ শিল্পকে পৃষ্ঠপোষকতা না দিয়ে অন্য দেশের প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রে ব্যবসা করার সুযোগ দেবেন। একজন উদ্যোক্তা হিসেবে বলছি, প্রেসিডেন্ট হলে আপনাদের কর্মসংস্থান নিশ্চিত করব। এদিকে ডোনাল্ড ট্রাম্প দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা ও ন্যায়ের কথা বললেও তিনি নিজে ও তার বিভিন্ন প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করে চলেছে মর্মে খবর এসেছে মার্কিন গণমাধ্যমে। এর মধ্যে ট্রাম্পের কর ফাঁকি ও অর্থ জালিয়াতির পাশাপাশি ট্রাম্প ফাউন্ডেশনের অবৈধ কার্যক্রম পরিচালনার বিষয় রয়েছে। নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের দপ্তরের প্রতিবেদনে বলা হয়, নিয়ম অনুযায়ী কোনো দাতব্য প্রতিষ্ঠানের তহবিলে বছরে অন্তত $25,000 মার্কিন ডলার জমা হলে তার কার্যক্রম পরিচালনায় বৈধতার সনদ নিতে হয়। এক্ষেত্রে ট্রাম্প ফাউন্ডেশন অবৈধভাবেই গত 30 বছর কার্যক্রম চালাচ্ছে বলে উল্লেখ করা হয়। এদিকে সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া মাচাদোকে বিরক্তিকর উল্লেখ করে টুইট করায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। ভেনিজুয়েলান মাচাদো হিলারির সহায়তায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন, আর তাই হিলারি প্রেসিডেন্সিয়াল বিতর্কে তাকে ব্যবহার করছেন বলে মন্তব্য করেন ট্রাম্প। এমনকি সাবেক এই মডেলের অতীত জীবন জানতে মার্কিনীদের তার যৌন ভিডিও দেখার আহ্বান জানান তিনি। এর আগে ট্রাম্পের প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সুন্দরী প্রতিযোগিতায় জয়ী মাচাদো অভিযোগ করেন, 1996 সালে মুটিয়ে যাওয়ার পর ট্রাম্প তাকে মিস পিগি এবং গৃহিণী বলে অপমান করেছেন। গত সোমবার প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে বিষয়টির সমালোচনা করেন হিলারি। শুক্রবার মাচাদোকে নিয়ে অশ্লীল মন্তব্য করায় প্রথমে টুইটারে ও পরে ফ্লোরিডার কোরাল স্প্রিংসের সমাবেশে ট্রাম্পকে পাগল বলে উল্লেখ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি। যে ব্যক্তি রাত 3টায় ঘুম থেকে উঠে একজন মডেল ও মার্কিন নাগরিককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাকে কিভাবে মানসিকভাবে সুস্থ বলা যায়? ট্রাম্প মানুষকে অপমান করতেই পছন্দ করেন। তার হাতে রাষ্ট্র ক্ষমতা ও পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ তুলে দেওয়াটা বোকামি। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় তাকে নারী বিদ্বেষী ও প্রেসিডেন্ট পদের অযোগ্য বলে উল্লেখ করেছেন অ্যালিসিয়া মাচাদো। ট্রাম্প তার প্রচারণায় মানুষে মানুষে ঘৃণা ছড়াচ্ছেন বলেও মন্তব্য করেন সাবেক এই মডেল। এদিকে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর জনসমর্থনে হিলারির অবস্থান আরো শক্ত হয়েছে বলে মনে হচ্ছে। শুক্রবার প্রকাশিত রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপ অনুযায়ী 42% মার্কিন ভোটারের সমর্থন পেয়ে প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে 4 পয়েন্টে এগিয়ে রয়েছেন সাবেক ফার্স্ট লেডি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মার্কিন কংগ্রেসে 9/11 বিল পাশের পর প্রথমবারের মতো সৌদি আরবের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। টুইন টাওয়ার হামলায় স্বামী মারা যাওয়ায় ক্ষতিপূরণ দাবি করে শুক্রবার ওয়াশিংটনের একটি আদালতে মামলা করেন স্টেফানি রস ডিসিমোন নামের ওই নারী। টুইন টাওয়ারে হামলা চালাতে সৌদি সরকার আল কায়দা ও দলটির নেতা ওসামা বিন লাদেনকে পৃষ্ঠপোষকতা দিয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলায় জড়িত 19 জনের মধ্যে 15 জনই সৌদি নাগরিক। সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার জন্য দায়ী এমন রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার বৈধতা দিয়ে গত বুধবার একটি আইন চূড়ান্ত করে মার্কিন কংগ্রেস। এর আগে পাশ হওয়া বিলটিতে ভেটো দিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীর গুলিতে 3 জন নিহত ও 1 জন আহত হয়েছে। শুক্রবার অঙ্গরাজ্যের মিনেপোলিস এলাকায় একটি বাসভবনে এ হামলার ঘটনা ঘটে। এতে 2 কিশোর কিশোরী সহ 3 জন প্রাণ হারায়। গোলাগুলির ওই ঘটনায় আহত এক বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি পুলিশ। এমনকি কে বা কারা কি কারণে এই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এরই মধ্যে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোতে পুলিশের গুলিতে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। এতে দেখা যায় নিহত ব্যক্তি পুলিশের সামনে হাত উপরে তুলে ধরার পরও তাকে গুলি করা হয়। গেল মঙ্গলবার একটি বিপণী বিতানের কার পার্কিং এর সামনে 38 বছর বয়সী উগান্ডা শরণার্থী আলফ্রেড ওলুঙ্গোকে হত্যা করা হয়। পুলিশ জানায় গুলি করার আগে ওই ব্যক্তি উশৃঙ্খল আচরণ করছিল। তবে নিহতের মা জানিয়েছেন তার ছেলে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন এবং তার সাহায্য প্রয়োজন ছিল।
এদিকে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নির্যাতনের ঘটনায় নানা সমালোচনার মধ্যেই পুলিশের নৃশংসতার আরও একটি ভিডিও প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় পুলিশ এক কৃষ্ণাঙ্গ যুবককে সজোরে গাড়ির উইন্ডো শিলে ধাক্কা দিলে কাঁচ ভেঙে সে মারাত্মক আহত হয়। পুলিশের দাবি, মাদক ব্যবসার বিষয়ে তদন্ত চলাকালে প্রমাণ ধ্বংস করার চেষ্টা করে স্মিথ নামে ওই যুবক। ইসরায়েলের সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট শিমন পেরেজের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুই নেতার এ কর্মর্দনকে ঐতিহাসিক হিসাবে আখ্যায়িত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। শুক্রবার জেরুজালেমের ওই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দুই নেতার এ হাত মেলানোর দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। এ সময় দুজনেই দুজনের সঙ্গে কুশল বিনিময় করেন বলে জানা গেছে। যদিও জেরুজালেমে ফিলিস্তিনি প্রেসিডেন্টের এই বিরল সফরে হাত মেলানো ছাড়া দুই নেতার মধ্যে কুশল বিনিময় ছাড়া আর দুই দেশের বিষয়ে ইতিবাচক কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। 2014 সালের পর থেকেই বন্ধ রয়েছে ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনা। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনির ওই নাগরিক এক সেনা সদস্যকে ছুরিকাঘাতের পর তাকে হত্যা করা হয় বলে জানায় গণমাধ্যম। শুক্রবার পশ্চিম তীরের কালান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায় 28 বছর বয়সী ওই যুবক পূর্ব জেরুজালেমের বাসিন্দা। নিহত হওয়ার তার ছুরিকাঘাতে গুরুতর আহত ইসরায়েলি সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়। জেরুজালেমে ইসরায়েলের প্রয়াত নেতা শিমন পেরেজের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের মধ্যেই শুক্রবার পশ্চিম তীরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনাদের গুলিতে প্রায় 250 ফিলিস্তিনি নিহত হয়। তুরস্কের উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের অন্তত 6 যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার আঙ্কারা থেকে 435 কিলোমিটার পূর্বে উর্দু প্রদেশের মেসুদিয়া জেলার সন্ত্রাস বিরোধী অভিযান চালায় তুর্কি নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীর ছোড়া গুলিতে 6 পিকেকে সদস্য নিহত হয়। পিকেকে যোদ্ধারা পাল্টা হামলা চালালে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য আহত হয় বলে জানায় প্রাদেশিক গভর্নর। তিনি আরো জানান, অভিযানে নিহত কুর্দি বিদ্রোহীদের কাছ থেকে 5টি AK-47 ও বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। It's responded by sending in helicopters and a commando unit to the region. তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার পর সরকারের ব্যাপক ধরপাকড় ও চাকরিচ্যুত ধারাবাহিকতায় এবার কারাগারের 1,500 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। মার্কিন মদতপুষ্ট তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগসূত্র থাকার সন্দেহে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানান দেশটির বিচার বিভাগের মন্ত্রী বেকির বোজদাক। বরখাস্তের পাশাপাশি কয়েকটি কারাগারের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগসূত্র থাকার প্রমাণ পাওয়া গেলে 1000-এর বেশি কারা কর্মকর্তা ও গার্ডকে চাকরিচ্যুত করা হবে বলেও জানান বেকির বোজদাক। এদিকে একই দিনে ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগে দেশটির ইস্তাম্বুলের আদালতের 87 কর্মকর্তা ও কারাগারের 75 জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রিসের সঙ্গে তুরস্কের সীমান্ত চুক্তি নিয়ে প্রশ্ন তুলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে হুমকিতে ফেলেছেন বলে মন্তব্য করেছেন গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। শুক্রবার তার উদ্ধৃতি দিয়ে সিপ্রাসের দপ্তর থেকে খবর জানানো হয়। গ্রিক প্রধানমন্ত্রী বলেন, গ্রিস ও তুরস্কের সঙ্গে এক সময়ের বিরোধপূর্ণ দ্বীপের মালিকানা ও সীমানা নির্ধারণে 1923 সালে স্বাক্ষরিত লুজন চুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একে প্রশ্নবিদ্ধ করলে দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এর একদিন আগে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, 1923 সালে গ্রিসের সঙ্গে সীমানা নির্ধারণে স্বাক্ষরিত প্রায় 100 বছরের পুরনো লুজান চুক্তির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার দেশ। এই চুক্তি পুনর্বিবেচনা প্রয়োজন বলে মন্তব্য করেন এরদোয়ান। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভারতের বিভিন্ন শহরে জাঁকজমকপূর্ণ আয়োজন। 9 দিন চলবে এই উৎসব। দক্ষিণ কোরিয়া মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড মোতায়েনের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীন।
শুক্রবার সিউলের পক্ষ থেকে থার্ড মোতায়েনের স্থান চূড়ান্ত করার প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, থার্ড স্থাপন প্রক্রিয়া বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে বড় ধরনের খেসারত দিতে হবে। তবে উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মোতায়েনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা মার্কিন প্রযুক্তির শক্তিশালী থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের নতুন স্থান হিসেবে দক্ষিণ কোরিয়ার সেয়ংজুর গলফ কোর্সকে বেছে নেয় কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের ব্যাপক প্রতিবাদের মুখে আগের প্রস্তাবিত প্রথম স্থানের পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর কোরিয়ার কথিত হামলা মোকাবিলার সক্ষমতা অর্জনের কথা বলে গেল জুলাইয়ে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের আনুষ্ঠানিক চুক্তি করে ওয়াশিংটন ও সিউল। শুক্রবার এক জাতীয় অনুষ্ঠানে দেওয়া ভাষণে এই পদক্ষেপের যৌক্তিকতা তুলে ধরেন প্রেসিডেন্ট পার্ক গিউন হাই। বলেন, ন্যূনতম আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রম হাতে নিয়েছে তার দেশ। উত্তর কোরিয়ার সম্ভাব্য আক্রমণ প্রতিরোধের প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছি। আশা করছি বাস্তবতা উপলব্ধি করে পিয়ংইয়ং পরমাণু অস্ত্রের উন্নয়নের কর্মসূচি পরিত্যাগ করবে। থার্ড স্থাপনে সিউলের নতুন স্থান নির্ধারণের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। কোরীয় উপদ্বীপে থার্ড স্থাপনের বিরোধিতা করে আসা চীন বলছে, এতে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বিনষ্ট হতে পারে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে অবিলম্বে থার্ড মোতায়েনের প্রক্রিয়া বন্ধের আহ্বান জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। কোরীয় উপদ্বীপের অস্থিরতা ও শান্তি বিনষ্ট করে এমন কার্যক্রম থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি। এই পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা সমস্যা সমাধানের বদলে অস্থিরতা সৃষ্টি হতে পারে। এতে বিরত না থাকলে চীন তার জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনকে কেন্দ্র করে দুদেশের বাকযুদ্ধের মাঝেই দক্ষিণ কোরিয়ার উপকূল রক্ষীদের অভিযানে নিহত হয়েছে 3 চীনা জেলে। দক্ষিণ কোরিয়ার জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে চীনা একটি মাছ ধরার ট্রলারে ফ্ল্যাশব্যাং গ্রেনেড নিক্ষেপ করা হলে ট্রলারে থাকা 17 জেলের মধ্যে মারা যায় 3 জন। সিউলের কাছে এই বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে বেইজিং। জাহিদুর রহমান, সময় সংবাদ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জ্যামাইকাতে আঘাত হানতে যাচ্ছে হ্যারিকেন ম্যাথিউ। গেল 9 বছরের মধ্যে এটি সবচেয়ে উচ্চ মাত্রার হ্যারিকেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানায় 5 মাত্রার এই হ্যারিকেন ঘন্টায় 260 কিলোমিটার বেগে জ্যামাইকার দিকে এগিয়ে আসছে। জ্যামাইকার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় এটি প্রথম আঘাত হানতে পারে বলে জানান তারা। তবে এরই মধ্যে হ্যারিকেনটির প্রভাবে জ্যামাইকা ও হাইতিতে প্রায় 50 সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। এছাড়া হ্যারিকেনটির প্রভাবে ভূমিধসের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এদিকে হ্যারিকেন ম্যাথিউর ক্ষয়ক্ষতি এড়াতে মন্ত্রিসভার জরুরি বৈঠক করছেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রু হোলসেন। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সকল সদস্যদের ছুটি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে শুক্রবার ঘন্টায় 75 কিলোমিটার বেগে কলম্বিয়ায় উপকূলে আঘাত হানে হ্যারিকেন ম্যাথিউ। এর প্রভাবে সৃষ্ট ভূমিধসে একজনের মৃত্যু হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। দুদিনের টানা ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে দেখা দিয়েছে বন্যা। অব্যাহত বৃষ্টিতে শুক্রবার রাজ্যের হার্নেট কাউন্টি এলাকার বেশিরভাগ রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতে দেখা যায়। এদিন রাজ্যের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ 8 থেকে 10 ইঞ্চি পানি রেকর্ড করা হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় রাজ্যের বহু ঘরবাড়ি ও স্থাপনা। বন্যার পানিতে রাস্তায় আটকা পড়তে দেখা যায় বেশ কয়েকটি যানবাহনকে। এর আগে বৃহস্পতিবার বন্যা দুর্গত অন্তত 25 জনকে উদ্ধার করে স্থানীয় উদ্ধারকর্মীরা। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকার পাশাপাশি ভূমিধসের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। মেক্সিকোর কলিমা আগ্নেয়গিরি থেকে উদগীরণ অব্যাহত রয়েছে। শুক্রবারও দেশটির অন্যতম সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে ওই এলাকায় আকাশ ছায়াযুক্ত কালো ধোঁয়ায় ঢেকে যায়। গত মঙ্গলবার থেকে কলিমার নিকটবর্তী এলাকাগুলো থেকে এই উদগীরণ লক্ষ্য করা যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এর আগে গত ফেব্রুয়ারিতে নতুন করে অগ্ন্যুৎপাত শুরুর পর 1 সপ্তাহ ধরে এর উদগীরণ অব্যাহত রয়েছে। মেক্সিকোয় প্রায় 3000 আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে বর্তমানে সক্রিয় রয়েছে মাত্র 14টি। চীনে এক যুবক নিজের মা-বাবাকে হত্যা করে বিষয়টি আড়াল করতে আরও 17 প্রতিবেশীকে খুন করেছে। পুলিশ জানায়, চীনের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ইয়াং কিংপেই নামের 20 বছরের ওই তরুণ টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বের জেরে তার মা-বাবাকে খুন করে। পরে ঘটনাটি এলাকাবাসী জানতে পারলে তাদের উপরও গণহত্যা চালায় সে।
এরই মধ্যে পুলিশ ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে ওই হত্যাকারীকে আটক করেছে। মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি সেনাবহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত 4 সেনা সদস্য। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 10 জন। শুক্রবার দেশটির সিনালোয়া প্রদেশের কুলিয়াকান শহরে এই হামলা চালানো হয়। পুলিশ জানায়, সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্স ও কয়েকটি গাড়ি শহরের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ কে বা কারা সেনাবহরটিকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে নিহত হন 4 সেনা সদস্য। তবে কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয় সন্ত্রাসী বাহিনী এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কুলিয়াকান মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট গুজম্যানের নিজ শহর। গ্রেফতারকৃত গুজম্যানকে বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। ব্রাজিলের একটি কারাগারে অগ্নিকাণ্ডের পর পালিয়ে গেছে অন্তত 200 বন্দী। সাও পাওলো শহরের 160 কিলোমিটার উত্তরে জার্দিনোপোলিস কারাগারে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, কারাগারের বন্দীরা বেশ কয়েকটি সেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় হুড়োহুড়ি করে হলে অন্তত 200 বন্দী পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে প্রায় 100 জনকে আবার ধরে আনা সম্ভব হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ। কারাগারে আগুনের ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনার সময় কারাগারটিতে 1800-এরও বেশি বন্দী ছিল বলে জানা গেছে। থাইল্যান্ডে 2টি শিশুর শরীরে জিকা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিশেষজ্ঞরা পরীক্ষা করে ছোট মাথা বিশিষ্ট 2টি শিশুর শরীরে জিকা ভাইরাসের সন্ধান পান। শিশু দুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানানো হয়। এর মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত ছোট মাথার শিশুর সন্ধান পাওয়া গেলেও বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সাধারণত মানুষের দেহে জিকা ভাইরাস তাপমাত্রা বাড়িয়ে দেয় ও সামান্য সমস্যার সৃষ্টি করে। তবে গর্ভবতী মহিলারা জিকা ভাইরাস আক্রান্ত হলে ছোট মাথার শিশু জন্ম হওয়ার সম্ভাবনা থাকে বলে জানায় বিজ্ঞানীরা। এ পর্যন্ত 70টি দেশের 15 লাখ মানুষ জিকা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত এই রোগের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। 2012 সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গণধর্ষণের ঘটনার মূল 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রায় 4 বছর পর তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লির গ্রেটার নয়ডা এলাকা থেকে কাদের খান ও আলী নামের 2 জনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশ। তারা জানায়, 2012 সালের 6 ফেব্রুয়ারি ওই ঘটনার পর গ্রেফতারকৃতরা পলাতক ছিল। ওই ঘটনার সঙ্গে জড়িত বাকি 3 অভিযুক্ত আগেই গ্রেফতার হয়। উচ্চ আদালতের রায়ে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়। তবে সাজা ঘোষণার আগেই ধর্ষণের শিকার সুজেট জর্ডান গেল বছর মারা যান। মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের নির্মূল করতে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে নিজেকে হিটলারের মতো কঠোর হওয়ার ঘোষণায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হাইওয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে উদ্বেগের কথা জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার। বৈঠকে ফিলিপিন্সের প্রতিরক্ষা মন্ত্রী উপস্থিত থাকলেও এ নিয়ে আলোচনা হয়নি বলে জানান কার্টার। দুর্তের এমন ঘোষণা মৌলিক মানবাধিকারের জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি। এ সময় সিরিয়ায় সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চেষ্টা চলছে বলেও জানান কার্টার। এর আগে ফিলিপিন্সকে মাদক মুক্ত করতে সংশ্লিষ্ট 30 লাখ মানুষকে প্রয়োজনে হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দেন দেশটির প্রেসিডেন্ট দুর্তেতে। ইসরায়েল ও জর্ডানের মধ্যে স্বাক্ষরিত গ্যাস চুক্তির বিরোধিতা করে বিক্ষোভ করেছে জর্ডানের হাজার হাজার মানুষ। শুক্রবার রাজধানী আম্মানে তারা এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভকারীরা জর্ডান সরকারকে এই চুক্তি থেকে সরে আসার আহ্বান জানায়। ইসরায়েলের বদলে অন্য কোনো দেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর দাবি জানায় তারা। গত সোমবার ইসরায়েল ও জর্ডানের মধ্যে $1000 কোটি এই গ্যাস চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ইসরায়েল থেকে জর্ডানে 1.6 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহের কথা রয়েছে। চীনের 67তম জাতীয় দিবসে উদযাপন করল হংকং কর্তৃপক্ষ। 1949 সালের 1 অক্টোবর কমিউনিস্ট চীনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এতে উপস্থিত ছিলেন হংকংয়ের প্রধান নির্বাহী সি লিওং ও শীর্ষ নেতৃবৃন্দ। তবে শুক্রবারের এই অনুষ্ঠানেও বাধা প্রদানের চেষ্টা করে চীন বিরোধী গণতন্ত্রপন্থীরা। 1998 সালে সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংকে চীনের কাছে হস্তান্তর করা হয়। সে সময় থেকে চীনের অধীনে হংকংয়ের প্রশাসন নিয়ন্ত্রিত হচ্ছে।
ভালোবাসার মানুষের কাছ থেকে বিয়ের প্রস্তাব নারীরা বিভিন্নভাবে গ্রহণ করে থাকে। অনেকে বিয়ের প্রস্তাবে আবেগে কেঁদে ফেলেন, অনেকে আবার বুঝে উঠতে পারেন না ঠিক কি করবেন। তবে বিয়ের প্রস্তাব পেয়ে আনন্দে জ্ঞান হারানোর ঘটনা বিরল সেই ঘটনাই ঘটালেন মেক্সিকান মডেল রেনা রেন্টোরিয়া। প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার পর হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান রেন্টোরিয়া। তার সেই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। পরে তিনি নিজেই ফেসবুকে তার বাগদান সম্পন্ন এবং শীঘ্রই বিয়ে করার কথা জানান। ভারতের বিভিন্ন শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার 9 দিন ব্যাপী এই উৎসব শুরু হয়। এদিন পূজা দিতে মন্দিরে মন্দিরে জড়ো হন লাখো ভক্ত অনুরাগী। শুক্রবার সকাল থেকে নয়াদিল্লি, গুয়াহাটি, আসাম, নাগপুর, মহারাষ্ট্র, বারাণসী ও উত্তরপ্রদেশের বিভিন্ন পূজা মণ্ডপে ভক্তদের ভিড় করতে দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে মন্দিরে পূজা অর্চনা করেন তারা। এ সময় পুণ্যার্থীরা দেশ ও বিশ্বের কল্যাণ কামনায় প্রার্থনা করেন। ভারতের শারদীয় দুর্গা উৎসবে হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীরাও যোগ দিয়েছেন। বিশ্বে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করে শান্তি প্রতিষ্ঠায় যথাযথভাবে ধর্মীয় অনুশাসন মেনে চলা উচিত বলে মন্তব্য করেন তারা। আগামী 9 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক ভারত গোলাগুলি অব্যাহত, আটক সেনাকে ফিরিয়ে আনার প্রত্যয় রাজনাথ সিং এর। সংকট সমাধানে মধ্যস্থতার প্রস্তাব জাতিসংঘের। সিরিয়া সরকার উৎখাতে জিহাদি গ্রুপকে গোপনে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ রাশিয়ার। আলেপ্পোয় বিমান হামলায় অর্ধশত বেসামরিক নাগরিক নিহত। এবার ট্রাম্পকে পাগল বললেন হিলারি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের শিল্পের পুনর্জাগরণের ঘোষণা রিপাবলিকান প্রার্থী। এবং যুক্তরাষ্ট্রের মিনেসোটায় গুলিতে নিহত অন্তত 3, সান দিয়েগো শহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহতের ভিডিও প্রকাশ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।